নমস্কার, সময় কলকাতায় আপনাদের স্বাগত। বইমেলার বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সঞ্জিতা। আধুনিক সময় অন্যতম শক্তিশালী একজন লেখক হিসেবে নিজের স্বতন্ত্র জায়গা করে নিয়েছেন হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। বই লেখাকে নেশা শুধু নয়, সিরিয়াসভাবে পেশা হিসেবে নিয়েছেন হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। উল্লেখ করা দরকার, আধুনিক সময় যে গুটি কয়েক লেখক লেখাকে জীবিকা নির্বাহের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন তাদের মধ্যে অন্যতম তিনি। প্রাপ্ত মনস্কদের উপন্যাস, ইতিহাস আশ্রয়ী লেখা, থ্রিলার, ভূত, গোয়েন্দা বা কিশোর অ্যাডভেঞ্চার সর্বত্র তার অবাধ বিচরণ। প্রলিফিক রাইটার হিসেবে তার স্বীকৃতি রয়েছে এবং তার প্রতিটি বই সুখপাঠ্য, জনপ্রিয়। লেখায় তার ধ্যান জ্ঞান, তার শয়নে স্বপনে জাগরণে থেকে যায় বই লেখার ভাবনা। আর এই ভাবনার কথাই তুলে ধরা হয়েছে তার সঙ্গে সময় কলকাতার একান্ত আলাপচারিতায়। বইমেলায় বই লেখার বহুমাত্রিক দিক থেকে আলোচনায় অ্যাডভেঞ্চার বা অলৌকিক নিয়ে তার লেখার কথা তিনি যেমন বলেছেন, ঠিক তেমন করেই ভারতের পাশাপাশি প্রতিবেশী দেশও বইয়ের কদর অথবা ইতিহাসকে আশ্রয় করে বই লেখার কথাও বলেছেন। বইকে রাজনৈতিক অবস্থা দর্পণ করে তোলার মধ্যে সংকট ও তার থেকে উত্তরণের পথও তিনি তার মতো করে বাতলেছেন। নতুন বই বলতে দেশ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে বেলজিয়াম কাছের আয়না। এটি হচ্ছে প্রাপ্তবয়স্কদের গল্প সংকলন। এর বিশেষত্ব হচ্ছে যে দু বাংলার পটভূমিতে লেখা গল্প। আমাদের সাধারণত যে গল্পগুলো হয় আমরা একটা বাংলার পটভূমিতেই লিখি, কিন্তু এই গল্পগুলি হচ্ছে দুই বাংলার পটভূমিতে রচিত, যেরকম ভারত এবং বাংলাদেশের সাহিত্যের ক্ষেত্রে তো কোনো কাঁটাতারের বেড়া নেই, রাষ্ট্র তো কাঁটাতারের বেড়া তৈরি করে। এবং আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে সুখে দুঃখে আনন্দে হয়তো বা কাপুরুষতায় বাঙালি হচ্ছে এক। এটা হচ্ছে বাঙালি মনের গল্প, বাঙালি জীবনের গল্প। আপনি তো বাংলাদেশের বইমেলায় রিসেন্টলি গেছিলেন, তো দুদেশের বইমেলায় আবেগটা কিরকম মনে হচ্ছে, মানে এটা কি কম্পেয়ার করা যায়? না, দুদেশেরই বইমেলায় আবেগ হচ্ছে একই রকমের আবেগ। ওদের দেশে তো আরো বেশি বইমেলা বেশি হয় আর কি, 1 মাস চলে বইমেলা, সামনেই শুরু হবে। এবং বাংলা ভাষাপ্রেমী মানুষ, বাংলা বইপ্রেমী মানুষ দুদেশেই প্রচুর পরিমাণ আছে। এবং যারা বলেন যে মানুষ কিনছে না, বই কিনছে না, আপনারা চারপাশে এই যে দেখছেন পরিমণ্ডল, এই পরিমণ্ডল প্রমাণ করতে পরে হচ্ছে বাঙালি বই কিনতে আসে মেলায় না ফিস ফ্রাই খেতে আসে। এবারে আদিবাহ সুন্দরী বা এই সিরিজের কোনো কিছু বেরিয়েছে? না, সুন্দরী সিরিজের কোনো বই আমার বেরোয়নি। পত্রভারতী থেকে একটি বই বেরিয়েছে, সেই বইটির নাম হচ্ছে ইতিহাস আশ্রিত বই, শেষ চিহ্ন। ভগবান বুদ্ধের দাঁত এবং 1000 বছর তার পরিক্রমণের একটা ইতিহাস, দাঁতের পরিক্রমণের ইতিহাস। এবং আমার সৌভাগ্যবান যে বইটির উপর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন বৌদ্ধ ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু দলাই লামা। আপনি দাবি করেন যে 3-4 জন সিরিয়াসলি প্রফেশন হিসাবে বইকে মেনে নিয়েছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বই লেখালেখির ক্ষেত্রে কোথাও কি আলাদা কোনো ফিলিংস আছে আপনার, সেক্ষেত্রে বলার কিছু আছে? আমি তো একটি ছোটখাটো চাকরি করতাম, সেই চাকরিটি ছেড়ে আমি সরকারি চাকরি লিখতে এসেছি এবং এটাই হচ্ছে আমার পেশা, রুজি এবং জীবিকা। কোনো সময় মনে হয় কোনো একটা লেখার ক্ষেত্রে হয়তো সেটা একটা নিজস্ব আবেগ তৈরি করে। আবার এরকম লেখাও অনেক সময় হয় যেটা হয়তো খুব দ্রুত প্রকাশক বলেছেন আমাকে লিখে দিতে হচ্ছে, যেহেতু আমি পেশাদার। তবে একটা জিনিস আমার মনে হয় যে লেখার ক্ষেত্রে কোনো সময় সে বলে প্রকাশকের চাপের লেখা হোক বা নিজের লেখা হোক আর কি, লেখাটাকে কিন্তু নিজে তৈরি করে নেয়। যে একটি কি বলে অমুক লেখাটি আমি একটু কি বলে বিলো কোয়ালিটির লিখবো বা অমুকটা হচ্ছে খুব ভালো কোয়ালিটির লিখবো, এটা কোনো লেখকের ক্ষেত্রেই সম্ভব হয় না। লেখা যখন হয় তখন লেখক যেরকম লিখছেন সেরকম লেখা হয়, তারপরে পাঠক জাজমেন্ট করেন যে কোনটা ভালো হচ্ছে কোনটা খারাপ হচ্ছে। এই যে ধারাবাহিকভাবে আপনি ঐতিহাসিক লেখা লিখে যান বা ইতিহাস আশ্রয় লেখা লিখেন, তো এই লেখাগুলো লেখার জন্য সময় কখন পান? এত বই কখন? না, আমি যেহেতু পেশাদার লেখক, লোকে যেরকম 10টা 5টা, আমি বলছি আর কি করতে হয়, লোকে যেরকম 10টা 5টা চাকরি করেন, হ্যাঁ, সেরকম আমি সকালে উঠে লিখতে বসি। যেরকম টিফিনের মতো নয় সেরকম দুপুরবেলা খাই, আবার বিকেল বলছি দুপুর 2টো থেকে আবার সন্ধ্যে 7টা লিখি। যেরকম মানুষ চাকরি করেন সেরকম। এবং মজার ব্যাপার হচ্ছে যেরকম মানুষ তো চাকরিজীবী মানুষ, একদিন তো ছুটি পান, আমি রবিবার যত চাকরি থাকুক কোনো অবস্থায় কোনো কারণে আমি কোনোদিন লিখতে বসি না, ওটা আমার ছুটির দিন। আচ্ছা, আপনার তো সুদীপ্ত হেরমান সিরিজের এবারও বই এসেছে,
তো সেখানে দাঁড়িয়ে কি ভীষণ নাকি অন্য লেখাগুলো কোনগুলো আপনার কাছে বেশি? এটা হচ্ছে সন্তানের মতো, হ্যাঁ। ফলে হচ্ছে সব লেখাই একজন লেখক যখন সৃষ্টি করছেন, তিনি ছোটদের জন্য লিখুন, বড়দের জন্য লিখুন, অ্যাডভেঞ্চার লিখুন বা অন্য যে কোনো লেখায় লিখুন না কেন, সবটাই তার সন্তান সহ। এবার কোনোটা পাঠক বেশি গ্রহণ করেন, কোনোটা হয়তো কম গ্রহণ করেন, এবং পাঠকেরও বৈচিত্র্য আছে। কেউ হয়তো অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন, কেউ ঐতিহাসিক পড়তে ভালোবাসেন, কেউ হাসি, কেউ প্রেম। আপনি এবারের বই মেলায় কোন ধরনের বইয়ের ক্রেজটা বেশি ফিল করছেন পাঠকদের? সব ধরনের, আমি বললাম না যে বিভাজন তো আছে পাঠকের মধ্যে। কেউ হচ্ছে তারা হয়তো তথাকথিত সামাজিক গল্প পড়তে ভালোবাসেন, কেউ হয়তো দেখা যাচ্ছে যে রহস্য কাহিনী পড়তে ভালোবাসেন, কেউ হয়তো ইতিহাস আশ্রিত লেখা পড়তে ভালোবাসেন। তবে আমি যতটুকু দেখেছি বা বুঝতে পারছি আর কি, ইয়াং চ্যাপরা একটা বড় অংশ, এরা কিন্তু রহস্য রোমাঞ্চ এগুলো পড়তে ভালোবাসেন, এবং সেই রহস্য রোমাঞ্চ কিন্তু যে কোনো আঙ্গিকে হতে পারে, সেটা ইতিহাসের রোমাঞ্চকর কোনো কিছু হতে পারে। মানে আমি থ্রিলের কথা বলছি। ভূতেদের ভবিষ্যৎটা কি? আচ্ছা, এটা আমি বলবো। মজার ব্যাপার হচ্ছে, আমরা যারা ভূতে বিশ্বাস করি অথবা করি না, হুম, ভূতের গল্প কিন্তু আমাদের পড়তে ভালো লাগে। এটাই হচ্ছে আমার মনে হয় ভূতের সবচেয়ে আকর্ষণীয় বিষয়। যে দেখবেন একজন হচ্ছে যিনি হচ্ছেন মানে বিজ্ঞান চর্চা করেন, বিজ্ঞান নিয়ে সাধনা করেন, সেও কিন্তু ওই গল্পগুলো পড়ে মজা পায়। আসলে ভূতের গল্পের বিষয়টা কি, সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্সটাই হচ্ছে ভূতের গল্পের আসল, যেটা হচ্ছে একটা রোমাঞ্চ তৈরি করে। এবং ভূত মানে তো এবং সমস্ত গল্পেরই ট্রান্সফর্ম হচ্ছে। মানে একটা সময় ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় যে ভূতের গল্প লিখেছেন, আজকে আমরা সেই গল্প লিখছি না। আজকে হয়তো এইরকম হচ্ছে ভূতের গল্প লেখা, যে প্রযুক্তিকে ব্যবহার করে, যে একটি ছেলে বা একটি মেয়ে সে হয়তো কম্পিউটার বা ল্যাপটপে বা মোবাইল ফোনে চ্যাট করছে, যার সঙ্গে চ্যাট করছে সে হচ্ছে অসুবিধা। মানে প্রযুক্তিও কিন্তু কোনো না কোনোভাবে ঢুকে যাচ্ছে। বর্তমান সময়ে এখন অডিও বুক চলে এসেছে। এই অডিও বুকের জন্য কি কিছু প্লট বা কিছু পরিবর্তন করতে হচ্ছে? আপনি যে অ্যাম্বিয়েন্সটার কথা না, বললেন, আমাকে করতে হয়নি। আপনি একটা জিনিস দেখবেন যে অডিও স্টোরি যেগুলো হয়, সেগুলো যে সাধারণত ডায়লগ নির্ভর হয়। ধরুন আমি একটা রহস্য রোমাঞ্চের গল্প লিখছি, যেখানে একটা গভীর বনের বর্ণনা দেওয়া আছে, ওই বনের বর্ণনাটা তো আর দেখানো যাচ্ছে না। ফলে হয়তো ওরা একটা শব্দ ওর মধ্যে ঢুকাচ্ছে, যে আমরা মানে এখন নায়ক বা কারোর মুখে যে আমরা এখন এইখানে অবস্থান করছি। ওই লেখাগুলো হচ্ছে মূলত ডায়লগ নির্ভর লেখা হয়। এবং ফরমেশন তো চেঞ্জ হচ্ছে। দেখুন, একটা সময় মানুষ লিখতে হচ্ছে পাথরের মধ্যে খোদাই করে, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের তামার পাঁচটা এসবের মধ্যে, তারপরে হচ্ছে গুজপত্রে, তারপর কাগজ। এবং আমি অবশ্যই এটাকে স্বীকৃতি দিই, এই যে আমাদের যে প্রযুক্তি, সেই প্রযুক্তিকে তো অস্বীকার করা যাবে না। যদি বৈধভাবে কেউ পিডিএফ করে, আমি সেটাকে সমর্থন করি। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে পিডিএফ গুলো হচ্ছে, এগুলো সবই অবৈধ আর কি, যাতে প্রকাশক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং লেখকও ক্ষতিগ্রস্ত হচ্ছে। দাদা আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি বলছিলেন রহস্য রোমাঞ্চ এসবের কথা বলছিলেন, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক বই, রাজনৈতিক উপন্যাস সংখ্যাটা তো কম কেন? রাজনৈতিক ভয় উপন্যাস লাগে লিখতে, মানে আমি প্রেশার? আমার ব্যক্তিগত এর ক্ষেত্রে বলি, কে কি বলবেন আমি জানি না। সামগ্রিকভাবে সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে কতটা সৎ রাজনৈতিক উপন্যাস লেখা যায় বা লেখা সম্ভব, সেটা নিয়ে আমার নিজস্ব বিশ্লেষণ আছে। আমি অ্যাপার্ট ফ্রম অল পলিটিক্স বলছি, আমি একটি রাজনৈতিক, এবং সেই রাজনৈতিক উপন্যাসটা যদি সৎ রাজনৈতিক উপন্যাস হতে হয়, হ্যাঁ, যদি একটি লাইন কোনো একটি রাজনৈতিক দলের বিপক্ষে চলে গেলে দেখা যাচ্ছে সে বলছে যে আমার বিপক্ষে লিখছে, আসলে বিষয়টা তা নয়। অ্যাকসেপ্টেন্সের যে প্রশ্ন, সেই অ্যাকসেপ্টেন্সের প্রশ্নেও কোথায় যেন আমরা বিভাজিত হয়ে যাচ্ছি নানান রকম। ইতিহাসে আমরা কোনটাকে সোর্স ভেবে সোর্স হিসাবে গ্রহণ করবো, সেটা নিয়ে মানুষ কনফিউজ হয়ে যায়। তো আজকের দিনে দাঁড়িয়ে আপনার ভাবনা? আমি তো এখনো বলছি, মানে দু ধরনের ইতিহাসবিদ ছিলেন। এক ধরনের হচ্ছে ক্লাসিক্যাল ইতিহাসবিদ, যারা মনে করেন যে ভারতীয়ত্বের ক্ষেত্রে একটি নির্দিষ্ট ধর্ম ভারতের ইতিহাস রচনা করেছে। আর এক ধরনের হচ্ছে বামপন্থী চিন্তক, তারা আবার হচ্ছে একটা অংশকে মুছে ফেলার চেষ্টা করেছে ইতিহাস। ফলত যদি ইতিহাস আশ্রিত কোনো বিষয়ের ক্ষেত্রে অনেক বেশি সৎ সোর্সের ক্ষেত্রে বলছি, অনেক বেশি সৎ হচ্ছে ইউরোপীয় যারা এসেছিলেন, তাদের ইতিহাস ব্রিটিশ, মূলত যারা স্কটিশ, তারা যে ইতিহাস রচনা করে গেছেন। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এই দুপক্ষ যারা ভারতবর্ষে বসে ইতিহাস রচনা করেছেন, তাদের তুলনায় সেই ইতিহাস নিরপেক্ষ হয়। 22শে জানুয়ারি রাম মন্দির নিয়ে একটু উদ্দীপনা বেশি ছিল, কোথাও কি মনে হচ্ছে? না, আমার মনে হচ্ছে তা না।
মানে কোনো জিনিসে মানুষ উদ্বেল বেশি হয়, এবং এটা অস্বীকার করে লাভ নেই যে ভারত উপমহাদেশ হচ্ছে ধর্মের ভূমি, এবং এখান থেকে মানে প্রধান 3-4টে ধর্মের উৎপত্তি হচ্ছে আমাদের এই উপমহাদেশ বা এশিয়ায়। হ্যাঁ, এবং সেখানে উদ্বেল হতেই পারে মানুষ। তার পাশাপাশি নেতাজিকে নিয়ে কম চর্চা হচ্ছে বলে আমার মনে হয় না। আমি দেশের বিভিন্ন প্রান্তে ঘুরি, এখানেও যেরকম আমরা নেতাজিকে নিয়ে চর্চা করছি, নেতাজির জন্মজয়ন্তী পালন করছি, সারা দেশে সেরকমভাবে পালিত হচ্ছে বা হয়ে থাকে, আমার মনে হচ্ছে না।